আসসালামু আলাইকুম। অনেক দিন পর মনে হচ্ছে একটা খুব সুন্দর সকাল দেখলাম। সুন্দর সকাল বলতে যেটা বোঝাচ্ছি, তো রাত্রে কিন্তু খুব ভয়ে রাত কাটাইছি। চতুর্দিকে অনেক খবর শোনা যাচ্ছিল, ভালো খারাপ, আত্মীয় স্বজন সবাই তো আর ভালো নেই। তো সবাইকে নিয়ে খুবই একটা দুশ্চিন্তার বিভ্রান্তিকর অবস্থায় ছিলাম, কখন কি হয়। তো অনেক হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, কারো হয়তো টাকা পয়সার ক্ষতি হয়েছে, কারো অনেক হচ্ছে হয়তো আর্থিকভাবেও ক্ষতি হয়েছে, আবার অনেকে হচ্ছে শারীরিকভাবে ইনজুরি হয়েছে। তো এই অবস্থায় তো আর ভালো লাগে না, আর নিজেও ভয় আছি, একবার ওই দিক সেদিক গোলাগুলি শোনা যায়। তো সেই থেকে রাতটা ভয়ে ভয়ে যখন কাটাইলাম, সকালবেলা দেখলাম অনেকদিন পর রোদ উঠেছে। রোদটাও খুব সুন্দর লাগতেছিল। আর হচ্ছে যে কি, যখন কষ্টের ভিতর দিয়ে রাতটা গেল, সকালবেলায় যখন উঠলাম তখন মনে হচ্ছে যে খুব সুন্দর একটা বা নতুন একটা সকাল দেখলাম। তো শোয়া থাকা অবস্থায় মাইকে অ্যানাউন্স করছে যে প্রাইমারি স্কুলগুলো খোলা। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে কি, আমি ভাবলাম যে একটু হয়তো এখনও সমস্যা আছে। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আসলে ভয়ে থাকি। তো এখনও হচ্ছে যে কে কোথায় কি সমস্যা আছে বা কার কী সমস্যা হয়, এগুলা নিয়ে মোটামুটি ভালো আছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। পরিস্থিতিটা একটু স্থিতিশীল হয়েছে বা একটা সিদ্ধান্তে গিয়েছে, বা দেশের অবস্থা একটু শান্ত হয়েছে। তারপরও এখনও তো পুরোটা শান্ত হয় নাই। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবনযাত্রা চলাফেরায় অনেকটাই অসুবিধা হচ্ছে। আমার মেয়েটা অসুস্থ, ডাক্তারের কাছে যাব, কিন্তু তাও সাহস করতেছি না, কারণ এখনও অনেক জায়গায় সমস্যা। বাট যেসব জায়গায় হচ্ছে যে কি বড় বড় হাসপাতালগুলো হচ্ছে অনেকটাই বন্ধ আছে, বা অনেকে দোকানপাট খুলতেছে না, বা অনেক দোকানপাট ভাঙচুর হচ্ছে। তো আমরা যারা সাধারণ জনগণ, আমাদের তো অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো সেই কারণে একটু ভয়ের ভিতরও আছি। আর তারপরেও এই অবস্থায় যা আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই কারণে চাইছিলাম না তো একটু ছেলে মেয়েদের স্কুলে পাঠাতাম। তো শুনেও আমি শুয়ে আছি, ভাবলাম যে কি না, পাঠাবো না, হয়তো বলছে তো বলুক, পরে পাঠাবো। বাচ্চাদের বাইরে পাঠাতে ভয় লাগে। তো পরে দেখলাম যে কি, ম্যাডাম, যে হেড ম্যাডাম আছেন, উনি আবার আমার নাম্বার 2টা ফোন দিয়েছে, তাও আমি দেখি নাই। তো আমি যেহেতু শুয়েছিলাম, ফোনটা হাতের কাছে ছিল না, তো ফোনটাও রিসিভ করি নাই। পরে দেখলাম যে স্কুলের দায়িত্বে আছে, উনি বাড়িতেই চলে এসেছেন যে স্কুলে পাঠান বাচ্চাদের। তখন ক্লাস 9টা থেকে শুরু হয়, তখন প্রায় 10টায় বেজে গেছে। তারপর আমার মেয়েটা শুনছে, শুনেও বলছে ও স্কুলে যাবে। ওর আবার স্কুল যাওয়াটা খুব পছন্দ। আজকে কয়েকদিন যে স্কুলটা বন্ধ, ও শুধু বলছিল যে আম্মু স্কুলটা কেন খুলতেছে না, ওর স্কুলে যেতে খুব ভালো লাগে, মজা লাগে। তো ও শুনে বলছে ও স্কুলে যাবে। তো কি আর করব, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি এখানে যে এখন কিছু সবজি কেটে নিচ্ছি। তিতা করলা ছিল, এগুলো একটু কেটে নিচ্ছি, ভাজবো। আর হচ্ছে যে কি, এখনকার সময় যে কি হয় কে জানে, শীতকালীন যখন আমরা সবজিগুলো নিয়ে আসি, সবজিগুলো অনেক দিন ভালো থাকে। তো বর্ষার সিজন, এখন তো প্রায় বৃষ্টি হয়, বাজারে এমনি সবজি টবজি নাই। তো যাও ছিল সবজি, আমি একটু বেশি সবজি নিয়ে আসছি। 2-3 দিন এটা ফ্রিজেও রাখছি, তাও এই যে পটলগুলো একদম পাকনা পাকনা লাল হয়ে গেছে। সিমগুলো মনে হচ্ছে পচে যাচ্ছে। তো আমার ঘরে তো এত সদস্য নাই যে এতগুলা সবজি আমি একসাথেই খাবো। তো এখন কি করব দেখি, আমি আজকে তিতা করলাটাই ভাজি করব। এখন এই বাকি সবজিগুলা কি করব দেখি। পটলটা হয়তো ফুল ভাজি করে ফেলবো, বরবটিটা কি করা যায় দেখি। তো এই সবজিটা এখন আর কিনে থাকতে চায় না। যেমন আমরা শীতকালে সবজি কিনলে এটা নর্মাল ফ্রিজে না রেখে যদি বাইরেও রাখি 3-4 দিন অনায়াসে ভালো থাকে। তো এখন বর্ষার সিজনে হয় কি, সবজি কিনলে এটা কি অটোমেটিকলি পচে যায়। এই যে কলা নিয়েছি, সেগুলো মনে হচ্ছে যে কি পচে যাচ্ছে। ফ্রিজেই ছিল, তাও মনে হচ্ছে 2-1 দিনের বেশি থাকে না। তো একা মানুষ তো আমি, তো বাচ্চারা তো এই তিতা জিনিসটা খেতে চায় না। তা আমার জন্য এটা একদিনে খাওয়া খুব বেশি হয়ে যায়। তাও এখন কি করব, আমি এগুলো ভেজে একটু হয়তো নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে 2-1 দিন রেখে খেতে পারবো। আর যেহেতু একটু বেশি হয়ে গেছে, সবগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো আমি একটু কেটে নিচ্ছি। তিতা করলাটা কাটা হয়ে গেছে, এই যে করলাগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি সিমগুলা কেটে নিব। সিমগুলা যেহেতু একটু পচে গেছে, এটা বেছে বেছে কাটতে হবে। এই যে পচা অংশটা ফেলে দিয়ে মোটামুটি একটু বেছে কেটে নিচ্ছি। পরে এগুলো ছোট করে পিস করে আগে একটু বেছে নিই। এই যে বরবটিগুলো কেটে নিয়েছি, বেছে নিয়েছি, এগুলো বাছা হয়ে গেছে। দেখি এগুলো পরে কি করা যায়। মোটামুটি আমি
পচা যে অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি। এই বরবটিগুলোর ভিতর এতগুলা পচা বের হয়েছে, এতটা অংশ যে এটা পচে গেছে। তো এখন হচ্ছে যে ধনিয়া পাতাগুলা বেছে নিচ্ছি। আমি ধনিয়া পাতাগুলা যখন রাখি, এগুলো তো বেছেই রেখেছি, আমি হয়তো ভুলে গেছিলাম। বেছে এভাবে একটা পেপারে মুড়িয়ে যদি এটা রেখে দিই নর্মাল ফ্রিজে ভালো থাকে। এখন যে ধনিয়া পাতাগুলো সেগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না বর্ষার সিজনে। শীতকালীন কিন্তু নর্মালি ফেলে রাখলেও থাকে বা একটা পলি ব্যাগে রাখলেও হয়। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো এখন এভাবে একটু পেপারে দিয়ে তারপরে হচ্ছে এভাবে একটু পলিথিনে মুড়িয়ে যদি নর্মাল ফ্রিজে রাখা তাহলে 2-4 দিন ভালো থাকে। যদি ধনিয়া পাতাটা শুকনা হয়, ভেজা ধনিয়া পাতা হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে 2-1 দিনের ভিতরে, পেপার মুড়িয়ে রাখলেও। শুকনা ধনিয়া পাতা হলে একটু 2-3 দিন একটু বেশি থাকবে। আর এই যে এখন এই পটলগুলো হচ্ছে যে কিছু কেটে নিচ্ছি। তো এই পটলটা দিয়ে হচ্ছে পটলের ফুলটা ভাজবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর হচ্ছে যে কি আমি গত সপ্তাহে যে ভিডিওটা, গত সপ্তাহে না, গত 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলেছিলাম যে আমার মেয়েটা অসুস্থ, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেখানে আমি ডাক্তার দেখিয়েছি সত্য, কিন্তু আমার মেয়েটার কোনো উপকার হয় না। ওখান থেকে ডাক্তার দেখেছি, আবার ডাক্তার হচ্ছে যে কি বারবার ইঞ্জেকশন দিচ্ছিল, আর হচ্ছে কিছু ইঞ্জেকশন দিয়েছে, আমি এগুলো গ্রামের ডাক্তার দিয়ে দেওয়াইছি। তবে আমার মেয়েটা দেখে আজকে একটু ভালো, কালকে আবার দেখি ওর শরীরটা খারাপ করতেছে। তো এখন কোনো উপকার পাচ্ছি না। তো আমি যে একটু ভালো কোনো ডাক্তার দেখাবো, যাতায়াতের অসুবিধার কারণে সেটাও করতে পারছি না। যে পটলটা আমি এভাবে একটু ছিলে নিয়েছি, ছিলে এটাকে হচ্ছে ধুয়ে নিব। ধুয়ে এটা আমি পটলের যে ফুল ভাজি আছে ওটা আমার ছেলের খুব পছন্দ, তো আমি সে ফুলটা ভাজি করব। এই যে এটা এভাবে ছেঁচে এটা এখানে একটু রেখে দিচ্ছি। তো সবগুলা যখন এটা ছেঁচে নেব তারপরে ধুয়ে এটা হচ্ছে ভাজি করব। এটা আর কিছু না, জাস্ট একটু এখানে এভাবে করে কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করব। আমি যখন কোথাও বের হই, তো আমার 3টা বাচ্চা একসাথে করে নিয়ে আমাকে বের হতে হয়। সেক্ষেত্রে আমার হয় দেখি পরিস্থিতির অনিশ্চিত অবস্থায় সবগুলা বাচ্চা নিয়ে একসাথে বের হতে আর সাহস করতেছিল না, আর বের হতেও পারছি না। তো যার কারণে হচ্ছে আমার মেয়েটা অসুস্থ হওয়ার কারণেও আমি ঘরে কষ্ট করতেছি। কারণ আমি যদি একা মানুষ হতাম তাহলে রাস্তায় বের হলে কোনো খারাপ পরিস্থিতিতে আমি হয়তো এদিক সেদিক একটু কোনো না কোনোভাবে হয়তো বাঁচে আসতে পারতাম। তো যেহেতু ছেলে মেয়েগুলো নিয়ে আরও ছোটো ছোটো বাচ্চা, এদেরকে নিয়ে তো আসলে যে পরিস্থিতিতে ঘর থেকে বাইরে হওয়া সম্ভব হয় না। এই যে আমি এখানে পটলগুলো ছিলে নিচ্ছিলাম। এটা এভাবে একটু ছেঁচে নিলে হয়, এটা পুরো খোসাটা ফেলার দরকার নেই। আর এই কাজটা অবশ্যই ধোয়ার আগে করতে হবে, আর ধুয়ে করলেও সমস্যা নেই। তো কাটার কাজটা হচ্ছে যে কি, এখন আমি পটলগুলো ধুয়ে নিচ্ছি। এটা অবশ্যই ধুয়ে তারপরে কেটে নিতে হবে। এটা আবার কেটে ধুয়ে নিতে যাবে না, তো সেক্ষেত্রে পানি ঢুকে যাবে, পরে এটা ভাজলে কিন্তু ভালো হবে না। আমি এটা দিয়ে পটলের যে ফুল ভাজি করব, তো সেই ফুলটা ভাজি, এটা আমার ঘরে পটল আসলেই এই ফুল ভাজিটা হয়। এটা আমার ছেলে একটু বেশি পছন্দ করে, যার কারণে আমি এভাবে ভাজতেছি। তো আমি ভাবছিলাম আজকে পটলগুলো অবশ্য ফুল ভাজি করব না, এটা খেয়াল করেছিলাম মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এগুলা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, এই যে আমি এগুলো এভাবে কেটে নিয়েছি দুইটা। এটা এখন এরপরে কিন্তু ধুইতে গেলে এখানে যে কাটা অংশে পানি ঢুকে যাবে, তো সেই কারণে আর ধোয়া যাবে না। এটা এখন এখানে রেখে দেবো, আর একটু হলুদ আর লবণ মেখে এটা ভাজি করব। এটা পটলের ফুল ভাজি বলে, এটা অবশ্যই একটা রেসিপি আমি দিয়েছিলাম ফার্স্ট হেভেন চ্যানেলে। তো এই যে এইভাবে একটু কেটে নিচ্ছি। তো আমি খেয়াল করেছিলাম যে আজকে এটা মুরগির মাংস দিয়ে রান্না করবো, ভাজি করবো না, কিন্তু আমার ঘরে এখন মাংস রান্না করা আছে। তো এটা যদি মাংস দিয়ে রান্না করার জন্য রাখি, এটা পচে আরও খারাপ হয়ে যাবে। আমি চাইলে একটু সিদ্ধ করে আমি এটা রাখতে পারতাম, তো থাক, দরকার নেই, যেহেতু এমনি খাওয়া হয়। আর আমি তো তিতা করলা ভাজিটা দিয়েই খাবো। ছোটো যারা, ওরা তো আর করলাটা খাবে না, তো ওদের জন্য যেভাবে ফুলটা ভাজি করে নিচ্ছি, তাহলে ওরা এটা খাবে। এটা কাটা শেষ। এটা এখন শুধু একটু হলুদ আর লবণ মেখে একটু তেল দিয়ে ফ্রাই করে নিলে হবে। এটা আমি আগে থেকে কিন্তু ধুয়ে নিচ্ছি, কাটার পর আর কিন্তু ধুইব না। এই যে এটা চাইলে একটু ধারটা চিকন চিকন করেও কাটা যায়, আবার একটু মোটা করেও কাটা যায়। আমি যেহেতু নিজে খাবো, বাট বেবিরা খাবে, তো এত আর চিকন করে কাটতেছি না, একটু মোটা করেই কাটতেছি। এই যে সবগুলা পটলকে আমি ধুয়ে কেটে নিয়েছি।
এখন এখানে দিয়ে দিব 1 চিমটি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। খুব বেশি হলুদের গুঁড়ো দিব না, যখন তেলে এটা ভাজবো তখন মশলাটা পুড়ে হলুদটা পুড়ে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। আর মশলা পুড়ে গেলে কিন্তু গ্যাসের সমস্যা করে, তো হালকা একটু দিব, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। লবণটা তো পর্যাপ্ত দিতে হবে, একটু লবণটা বেশি দিতে হবে যাতে খাওয়ার সময় একটু নোনতা নোনতা লাগলে ভালো লাগে। এটার ভিতরেও কিন্তু লবণটা ঢুকতে হবে, তো যতটুকু লাগে প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো লবণটা দিয়ে এখন এগুলো একটু হাত দিয়ে এভাবে করে মেখে নিতে হবে যাতে এর ভিতরে হলুদ লবণটা যায়। এই যে আমি এভাবে করে সবগুলো একটু মেখে নিচ্ছি। এই যে সবগুলো আমার মাখা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে সবগুলো মেখে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই চুলার কিন্তু আওয়াজটা অনেক, এটা ইন্ডাকশান চুলা বলে বা ইন্ডাকশান বলে, যাই হোক এটা হচ্ছে ইলেকট্রিক চুলা যেটা ওইটা। তো এটাতে হচ্ছে যে কি আমি ফ্রাই মোডে দিয়েছি যেহেতু আমি এটা ভাজবো। তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এটা গরম হলে একটু তেল দিয়ে দেবো। এখানে হচ্ছে দেখে নিচ্ছি ফ্রাই প্যানটা হয়েছে কিনা, ওয়ালা এটা অনেক গরম হয়ে গেছে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে আমি আগের দিন যে পিঠা ভেজেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিচ্ছি। তবে যে কোনো জিনিস আমরা যখন কোনো কিছু ডিপ ফ্রাই করি এই তেলটা কিন্তু থেকে যায়, তবে এই তেলটা বেশি দিন রেখে খেলে কিন্তু অস্বাস্থ্যকর বা অনেক ক্ষতি হয় স্বাস্থ্যের। এটা 2-1 দিনের ভিতরে খেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি সেই তেলটা এখন একটু ব্যবহার করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে সেই তেলটা দিয়ে দিয়েছি একটু। এই যে এগুলা একটা পিঠ হয়ে গেছে, একটা পিঠে এরকম হয়ে গেলে আরেকটা পিঠ আমি একটু উল্টিয়ে দিচ্ছি। যে সবগুলো আমি এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি, এগুলো একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে। আর হচ্ছে যে কি যে এগুলো ফুলের শেপটা যাতে বোঝা যায় আমি সেখানে একটু চেপে দিচ্ছি। চেপে দিলে কি হচ্ছে এটা একদমই যে পাতার শেপ হয়ে আসতেছে। এই যে এরকম করে চেপে দিলে কিন্তু শেপটা আসবে। আর এর ভিতরে যে পানিটা থাকবে সেটাও বের হয়ে আসে, আর একটু ভাজিটা ভালো হয়। আমি এগুলো ভাজতে দিয়ে চলে গিয়েছিলাম লাকড়ি চুলা যে আমি গ্যাসের সিলিন্ডারে বসিয়েছি, চুলায় বসিয়েছি ভাতটা। তো ওই পাশে গিয়েছিলাম ভাতটা দেখতে। তো ভাতটার মাছ ধরিয়ে এখানে আবার এসেছি। তো 2 জায়গায় 2টা করি। আসলে হচ্ছে যে কি ভাতটা আমি গ্যাসের সিলিন্ডারে দিয়েছি, আর এখানে আমার আগে যে 2টা চুলা ছিল, মানে 2 চুলার যে এটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। এখন যেটা নিচে আমি একটা চুলা, আর যেহেতু আমি প্রায় রান্নাবান্না ইলেকট্রিক চুলায় করি তো সেই কারণে একটা চুলায় রাখছি। তো একটা চুলায় হয় কি ওখানে রান্না টান্না করলে এখানেও কিছু কিছু মাঝে মাঝে করে নিই। এই তো আমার ছেলেটা স্কুল থেকে চলে এসেছে, ও এসে নামাজটা পড়ে নিয়েছে। আমি তিতা কলাটা ভাজতে পারি না, আর এখন ভাজবো না, তাড়াহুড়ো করে ওকে ভাত দিয়ে দিচ্ছি। সকালেও কিছু খেয়ে যায়নি, আর এমনি ওর টিফিনের সময় 30 মিনিট সময় দিয়ে এর ভিতর খেয়ে চলে যেতে হবে। আর ওরা তো যেহেতু ছোট ওরা খাবেও না তিতা করলাটা, তো আমি সেটা খাবো। তো আগের দিনে আমার একটু ভাজা মাংস ছিল, আর হচ্ছে যে কি যে পটলের ফুলটা, এটা দিয়ে ও খাবারটা খেয়ে নিচ্ছে। ছেলেটাকে খেতে দিয়ে দিচ্ছি, গরম এই কারণে খেতে পারছে না। ও বলছিল নাকি একটা ডগ পাখি হয়, তো ও বলছে এটা নাকি কুকুর। আমাকে জিজ্ঞাসা করতেছিল ডগ কি উঠতে পারে, আসলে ডগ যে একটা পাখি ওটা জানে না, ডগ তো উঠতে পারে। ওটা এটাকে খেতে দিয়ে চলে এসেছি।
এখন তিতা করলাটা ভাজবো। আসলে ছেলে মেয়ের সাথে থাকলে যাই খাই না কেন ভালো লাগে, তো একটা মনে প্রশান্তি, ছেলেটাকে একটু খাইয়ে দিয়েছি। আর আমি এখানে যে তেলে পটলের ফুলটা ভেজেছি সেই তেলে আর একটু তেল দিয়েছি। করলা ভাজিতে একটু তেলটা বেশি দিলেই ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন। তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আগে গরম করা তেল আছে, অসুবিধা নেই। আমি চুলাটা জ্বালালে প্রচুর আওয়াজ হয়, বয়সে অসুবিধা হয় বা বয়স দিলে হয়তো ঠিকঠাক বোঝা একটু কম যাবে, তো আগে থেকে এই কারণে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে কি দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ। পেঁয়াজটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, তবে আরও একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো। করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিলে করলার স্বাদটাও ভালো আসে, আর হচ্ছে যে কি তিতাটা একটু কম লাগে। বর্তমান পরিস্থিতির যে অবস্থা, আমি মনে হয় 2-1 দিনও বাজারে যেতে পারবো না যদি যাওয়া না হয়। যে পরিমাণে পেঁয়াজ আছে, যদি একটু বেশি বেশি করে খেয়ে ফেলি পরে হয়তো আমাকে সমস্যা পড়তে হবে, না খেয়ে থাকতে হবে, পেঁয়াজ ছাড়ে তরকারি খেতে হবে। তো একটু কমিয়ে দিয়েছি। এখন এখানে এগুলো একটু তেলে ভেজে তারপরে টমেটো দিয়ে, এরপরে যাই একটু হলুদ আর মশলা লবণ দিয়ে করলাটা ভেজে নেব। রান্না শেষ করেছি, তারপর হচ্ছে গোসল করে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন এগুলো একটু ড্রাই করে নিচ্ছি। ড্রাই করা হয়ে গেছে এগুলো, আরও কিছু কাপড় বাকি আছে ড্রাই করা, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কিছু নুডলস ভাজি করতেছিলাম, তো নুডলসের জন্য এখানে হচ্ছে দিয়েছি তেল দিয়ে তেলের ভিতরে একটু পেঁয়াজ আর হচ্ছে একটু বরবটি দিয়েছি বা লাউস দিয়েছি, আর সাথে একটু গাজর আর একটু আলু দিয়েছি। আজকে ছেলেমেয়েরা এভাবে খেতে চাইছে। আমি এখানে কোনো কাঁচামরিচ বা ঝাল জাতীয় কোনো কিছু অ্যাড করি নাই, যেহেতু ছোটো বাচ্চারা খাবে, তো ওরা আবার ঝালটা পছন্দ করে না, তো সেই কারণে আর আমি ঝালটা দিই নাই। এখানে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। এই সবজিটা কিন্তু চুলার আঁচটা বেড়ে রেখে ভাজতে হবে, কারণ সবজি ভাজার সময় চুলার আঁচটা লো করে দিলে হয় কি এখানে সবজিটা কুকিং হয় কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায়। আর যেটা হাই আছে বাট মিডিয়াম আছে ভাজি করলে এটা টেস্টটা ভালো থাকে। চাইনিজ যে সবজিগুলা বা নুডলসটা রান্না করে ওরা কি করে, নুডলসটার ভিতরে যে সবজিটা দেয় এটা কিন্তু হাই আছে রান্না করে, এতে করে সবজির কালারটা ঠিক থাকে। লো আছে যদি সবজিটা ভাজি করি সেক্ষেত্রে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলা। এখন নুডলস ভাজি করব, যে সবজি ছিল এই মশলাগুলো দিয়ে সবজিগুলোর ভিতরে একটু ভেজে নেব।
এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু, এখানে দিলাম হালকা একটু টমেটো সস, আর এখানে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, খুব বেশি দিব না, অল্প একটু দিয়েছি। আর এখানে দিচ্ছি একটু লেবুর রস, সামান্য একটু লেবুর রস দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি, আমি সয়া সস দিলে একটু লেবুর রস ব্যবহার করি। তো যে এই যে এগুলো একটু ভাজা হয়ে গেছে, সয়া সসটা দিয়েছি, দিয়ে আর একটু ভেজে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো লবণ দিব না, কারণ সয়া সসে লবণ থাকে, আর যে নুডলসের সাথে যে টেস্টিং সল্টটা দেয় তার ভিতরে প্রচুর লবণ থাকে। এখানে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। ক্যামেরাটা কিছুতে সেটিং করে না, হাত দিয়ে ধরে আছি, তো সেই কারণে একটু নড়াচড়া করতেছে ক্যামেরা। এই যে সবগুলা নুডলসের সাথে সবজিগুলো একসাথে মিক্স করে নিচ্ছিলাম, নুডলসগুলো ভালো করে সবজির সাথে একটু মিক্স করে নিয়েছি। ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ ক্যামেরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও করি সেক্ষেত্রে ভিডিও লং হয়ে যাবে, আর এক হাত দিয়ে ধরে আছি, তো সেক্ষেত্রে তখন আমি ক্যামেরাটা অফ করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ডিম, আমি আগে কিছু ডিম ভেজে রেখেছিলাম। এটা আমাদের রাতের খাবার, আর আজকে একটু রাতের খাবারটা ভাতটা দুপুরে কম রান্না করেছি, তো সেই ক্ষেত্রে দেখলাম যে ভাত একটু পাতলে কম আছে, তো আমি চিন্তা করলাম যে এটা নুডলসটা করে নিই, তাহলে আর কি রাতের জন্য আর কিছু লাগবে না। এই যে নুডলসটা ভাজি হয়ে গেছে, এখন এটা আমরা সবাই মিলে খাবো। আজকের ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।